সময় ছুটে চলে তার নিজ গতিতে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে একটা মাস কিভাবে যেন চোখের পলকেই কেটে গেল। কিঞ্জা এখনো রূপন্তীদের বাড়িতেই থাকে। আগামী পরশু একটা বাড়িতে উঠবে সে। টানা 1 মাস নিজের জন্য একটা কাজ খুঁজতে খুঁজতে অবশেষে সে একটা কাজ খুঁজে পেয়েই গেল। অবশ্য এই কাজ খুঁজে পেতে তাকে কম কষ্ট করতে হয়নি। তবে নিজের জীবনটা নিজের মতো করে গোছানোর সময় এসেছে ভেবে হাজারো ক্লান্তি ভুলে কিঞ্চা খানিকটা স্বস্তির শ্বাস নেয়। প্রায় রাতেই সে ছাদে এসে দাঁড়িয়ে থাকে। একলা একা আকাশ পানে চেয়ে তার দুঃখ বিলাস করতে ভালো লাগে। সে দুঃখ বিলাসী বলে কথা। এমনই এক রাতে কিঞ্চা ছাদে দাঁড়িয়েছিল। এমন সময় তার ফোনে একটা কল আসে। মোবাইলের স্ক্রিনে যে নামটা ভেসে উঠেছে তা দেখে কিঞ্চা খানিকটা চমকে ওঠে বটে। চকিত নয়নে তাকিয়েই সে কলটা রিসিভ করে। তখনই অপর থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠস্বর। এই কণ্ঠটা কিঞ্চার চেনা, চির চেনা বলা যায়। কিঞ্চা সালাম দিয়ে জিজ্ঞাসা করে, তা হঠাৎ কি মনে করে? মুনতাসির শীতল কণ্ঠে জবাব দেয়, মনে করা বারণ। মনে করবেনই বা কেন? আমি তো আর আপনার কেউ হই না। বউ না হও, বোন তো হও। একটা না একটা সম্পর্ক আমাদের মাঝে আজীবন থেকেই যাবে। এসব ছাড়ুন, কেন কল দিয়েছেন আমাকে? এতদিন পর অপমান করার ইচ্ছা জেগেছে নাকি মনে? মুনতাসির খানিকটা থেমে উত্তর দেয়, আগামী সপ্তাহে আমার বিয়ে। কথাটা শুনে কিঞ্জা আর কিছুই বলতে পারে না। আসলে এই মুহূর্তে তার কিচ্ছু বলতে ইচ্ছে করছে না। তাকে এমন নীরব থাকতে দেখে মুনতাসির জিজ্ঞাসা করে, কি হলো, চুপ করে আছো যে? কিছু বলবে না? কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেয়, অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা রইল আপনার নতুন জীবনের জন্য। তুমি আসবে না? আমি কেন যাব? তুমি না এলে মা খুব মন খারাপ করবে। সন্ধ্যা থেকে তোমার কথা বলছিল মা, তবে লজ্জায় তোমাকে কল দিতে পারছিল না। তাই ভাবলাম আমি জানিয়ে দিই তোমাকে। জানানোর দায়িত্ব আপনার ছিল। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এবার আমি যাব কি যাব না এটা আমার বিষয়। তার মানে কি ধরে নেব তুমি আসবে না? নিশ্চয়তা দিতে পারছি না। যদি ইচ্ছা হয় তবে এসো। তুমি এলে আমাদের সবার ভালো লাগবে। হাজার হোক, তুমি তো আমাদের পরিবারেরই একটা অংশ। হুম, যদি তাই সত্যি মন থেকে মানতেন তাহলে কত ভালোই না হতো। মুনতাসিরকে নীরব থাকতে দেখে কিঞ্চা বলে ওঠে, ভালো থাকুন এই দোয়া করি। দায়িত্ব নিয়ে আপনাকে আপনার বিয়ের খবর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাখছি এখন। ওপাশ থেকে বোধহয় মুনতাসির কিছু বলে, তবে তা না শুনে কিঞ্জা কলটা কেটে দেয়। ফোনটা পাশে রেখে কিঞ্জা নিজের বুকে হাত রেখে চোখ দুটো বন্ধ করে নেয়। অতঃপর জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে বলে, আজ কি হলো আমার? মনটা এমন অশান্ত কেন লাগছে? আমি তো সব কিছু আগে থেকেই জানতাম, তবুও কেন এমন হচ্ছে? যেন মনে হচ্ছে আমার খুব প্রিয় কাউকে হারিয়ে ফেলার সংবাদ এলো আমার কাছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। কিঞ্জার জীবনে তো মুনতাসির নামক মানুষটার কোনো অস্তিত্বই নেই। আপন মনে কথাগুলো বলতে বলতে কিঞ্জার হঠাৎ মনে পড়ে, একদিন প্রিয় তাকে বলেছিল, কাছের মানুষের সামান্য দূরত্বও আমাদেরকে অনেক কষ্ট দেয়। সেখানে হারিয়ে ফেলার যন্ত্রণা তো মুখে বলার প্রয়োজন হয় না। তার চোখ দেখেই বোঝা যায় সে তার খুব প্রিয় কিছু হারিয়ে সর্বশান্ত হতে চলেছে। এই অনুভূতি ভীষণ জটিল। হৃদস্পন্দনের গতি যখন অস্বাভাবিক হারে বেড়ে যায় তখন আমরা অনুভব করতে পারি প্রিয়জন হারানোর যন্ত্রণা কতটা ভয়াবহ। আচ্ছা, তবে কি কিঞ্জা মুনতাসিরকে ভালোবেসে ফেলেছে? হুম, এটা তো হতে পারে না। সম্পূর্ণ বিপরীত ধর্মী মানুষটার প্রেমে কিঞ্জা কোনোভাবেই পড়তে পারে না। এটা যে অসম্ভব। এমনই অসংখ্য কথা ভাবতে ভাবতে কিঞ্জা ছাদ থেকে নিচে নেমে আসে। নিচে নেমে ঘরে গিয়ে বিছানার কাছে যাওয়ার সময় সে টেবিলের সাথে হোঁচট খায়। তাকে এমন অন্যমনস্ক হয়ে হাঁটতে দেখে রূপন্তী জিজ্ঞাসা করে, কিরে, কি হয়েছে তোর? তোকে এমন অন্যমনস্ক লাগছে কেন? কিঞ্জা কৃত্রিম হেসে মাথা নাড়িয়ে বলে, কিছু হয়নি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত 10টা বাজে কেবল। এত তাড়াতাড়ি কিঞ্জা বিছানায় শুয়ে পড়তে দেখে রূপন্তী কিঞ্জার কাছে এগিয়ে এসে বলে,
তোর কি শরীর খারাপ? না রে, এমনি ভালো লাগছে না, মাথা ধরেছে খুব। ওষুধ খাবি? হুম, ঘুমালেই ঠিক হয়ে যাবে। প্রিয় তোকে বেশ কয়েকবার কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিসনি। ফোন কোথায় তোর? আমার কাছেই আছে, কিন্তু ফোনটা সাইলেন্ট করে রাখা। প্রিয় কেন কল দিয়েছিল? আগামীকাল তোর ভার্সিটিতে যাওয়া লাগবে না, কাল তো তোর কাজের জায়গায় যেতে হবে, আর সেখানে তুই থাকবি, সেখানেও যেতে হবে, আর সাথে কিছু কেনাকাটাও তো করতে হবে। আমি তো কাল তোর সাথে থাকতে পারবো না, তবে প্রিয় তোর সাথে থাকবে, তুই ওর সাথে কাজগুলো করে নিস। ঠিক আছে, এখন একটু আমি ঘুমাই। আচ্ছা, তুই ঘুমা, আমি ঘরের আলো বন্ধ করে দিচ্ছি। কিঞ্জা নিশ্চিন্ত মনে চোখ দুটো বন্ধ করে নেয়। আপাতত সে কিছু নিয়ে ভাবতে চায় না, তার এখন ঘুম প্রয়োজন, একদম গভীর ঘুম যাকে বলে। কিঞ্জা, কিঞ্জা, কারোর ডাকে ঘুম ভাঙে কিঞ্জার। অন্ধকার ঘরে নিজের সামনে একটা অবয়ব দেখে কিঞ্জা ঘুম ঘুম চোখে জিজ্ঞাসা করে, কে আপনি? অবয়বটা উত্তর দেয়, আমাকে চিনতে পারছো না তুমি? আমি তো তোমার কল্পনায় আঁকা সেই পুরুষ যাকে তুমি চাও। আমি আপনাকে দেখতে পারছি না কেন? কে আপনি? কিঞ্জার প্রশ্নে অবয়বটা হালকা হেসে বলে, ভালো করে তাকিয়ে দেখো, তুমি যাকে ভালোবাসো, আমি সে। কিঞ্জা এবার ভালোভাবে চোখ মেলে তাকায়, তারপর নিজের ফোনের ফ্ল্যাশটা অন করে অবয়বের দিকে ধরতেই তৎক্ষণাৎই কিঞ্জার চোখের সামনে মুনতাসিরের চেহারাটা ভেসে ওঠে। মুনতাসিরকে নিজের এত কাছে দেখে কিঞ্জার শ্বাস নেওয়ার গতি বেড়ে যায়। সে কম্পিত স্বরে বলে, আপনি মিথ্যা বলছেন, আপনি আমার ভালোবাসার মানুষ নন। মিথ্যা তো তুমি বলছো, ভালো করে ভেবে দেখো, তোমার সমস্ত কল্পনা জুড়ে শুধুই আমার বসবাস, তুমি আমাকেই ভালোবাসো। নিজেকে মিথ্যা বোঝালেই তো সত্যিটা মিথ্যা হয়ে যাবে না কিঞ্জা? না না, মিথ্যা বলছেন আপনি, আমি আপনাকে ভালোবাসি না, আমি তো আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি আমি আপনাকে। কথাগুলো বলতে বলতে আচানক ঘুম ভেঙে যায় কিঞ্জার। এখনো তার শ্বাস নেওয়ার গতি প্রবলভাবে বেড়েই যাচ্ছে। সে নিজের বুকের মাঝে হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করতে করতে ভেবে বলে, আমি যা চাই না তাই কেন ঘটে আমার জীবনে? যাকে আমার ঘৃণা করার কথা, সে কেন আমার স্বপ্নে এসে আমায় বলছে আমি তাকে ভালোবাসি? এমন তো হওয়ার কথা ছিল না। যে ভুল আমার মা করেছে, তবে কি সেই একই ভুল আমিও করে ফেললাম? বেশ সকাল সকাল কেনাকাটা করতে বের হয়েছে কিঞ্জা। আজ তার সাথে আছে প্রিয়। নতুন জায়গায় উঠতে গেলে কত শত জিনিসের প্রয়োজন হয়, সেটা ভেবেই মাথা ঘুরছে কিঞ্জার। প্রায় 1 মাস একজনকে পড়ানোর পর 6,000 টাকা পেয়েছে সে। প্রথম মাসের বেতন দিয়েই সে কেনাকাটা করতে বেরিয়েছে, কিন্তু একটু একটু করে অনেক কিছুই কিনে ফেলেছে সে। অতঃপর তার কাছে এখন অবশিষ্ট আছে মাত্র 900 টাকা। মাত্র এই কয় টাকা দেখে কিঞ্জা মন খারাপ করে বলে, এই টাকা দিয়ে বাকি দিনগুলো কিভাবে চলবো আমি? প্রিয় কিঞ্জাকে আশ্বাস দিয়ে বলে, আল্লাহর ওপরে ভরসা রাখো কিঞ্জা, এটা তো কেবল শুরু, তোমাকে একা বাঁচতে হলে আরো অনেক লড়াই করতে হবে। আর এই সময়ে একজন বন্ধু হিসাবে আমাকে সব সময় তুমি তোমার নিজের পাশে পাবে। এভাবে চলবে না প্রিয়, আমাকে আরো কিছু করতে হবে। আরো একজনকে পড়াতে চাচ্ছ তো? সামনের মাসের 10 তারিখের মাঝে ওখান থেকে আরো 4,000 টাকার মতো পাবে। সেটা তো ভাড়া দিতে চলে যাবে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, প্রয়োজনে 2 মাস পরে ভাড়ার টাকা দিও। কিঞ্জা প্রিয়র চোখে চোখ রেখে বলে, না প্রিয়, আমি তোমার অনুরোধে তোমাদের বাড়িতে তো উঠেছি, তবে সেটা ভাড়াটিয়া হিসাবে। আমি তোমার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি, এখনো তুমি আমাকে সাহায্য করেই যাচ্ছ। তোমার এই ঋণ আমি হয়তো কখনোই শোধ করতে পারবো না, আমাকে আর ঋণী করে দিও না প্লিজ। আমি বাসা ভাড়া ঠিক সময় মতোই দিব, ইনশাআল্লাহ। চিলেকোঠার এক ছোট্ট ঘরে তোমার ঠাঁই দিয়েছি, এটার জন্য তুমি আমার কাছে ঋণী হয়ে গেলে? বন্ধু হিসাবে তোমাকে এইটুকু সাহায্য তো আমি করতেই পারি, তাই না? আমি কি তোমার সাহায্য গ্রহণ করিনি? করেছো তো, তার জন্য তোমাকে ধন্যবাদ। মা তো বাড়িতে একাই থাকে, অনেক দিন ধরেই বলছিল চিলেকোঠার ঘরটা ভাড়া দেবে,
কিন্তু মনের মতো কাউকে পাচ্ছিল না। অবশেষে তোমাকে দেখে মায়ের মনে হলো এই মেয়ে নিশ্চয়ই কারোর ক্ষতি করবে না, তাই তাই তোমাকে ভাড়া দিল। আর জানো, আমার মা জানে একা বেঁচে থাকার কষ্ট কতটা। একটা সময় মা নিজেও এর মাঝে দিয়ে গেছে, তাই তোমার কষ্ট একটু হলেও আমি আর মা অনুভব করতে পারি। তোমাকে যদি একটু সাহায্য করতে পারি, তবে সেটাই হবে আমার জন্য অনেক বড় পাওয়া। প্রিয়র কথা শুনে কিঞ্জা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় তার দিকে। সত্যি বলতে ছেলেটা তার অনেক উপকার করেছে। হয়তো কোথাও না কোথাও তাদের পরিবারের গল্পটা খানিকটা মিলে যায়। তাই তো কিঞ্জার প্রতি প্রিয় একটু বেশি যত্নশীল। প্রিয় নিজেও তো জানে ভাঙা পরিবারের সন্তানকে কতটা কষ্ট করে বড় হতে হয়। বাজারের ব্যাগ হাতে হাঁটতে হাঁটতে প্রিয় কিঞ্জাকে জিজ্ঞাসা করে, চা খাবে? কিঞ্জা খানিকটা ভেবে উত্তর দেয়, হুম, খাওয়াই যায়। চলো তবে। বাজারের কাছেই একটা চায়ের দোকান আছে, সেখান থেকে 2 কাপ রং চা নিয়ে 1 কাপ চা কিঞ্জার হাতে দিয়ে বলে, রং চাটা শখের বশে খাও। খালামণি যদিও এটার আসল কারণ জানে না, তবে আমি রং চাটা খেতাম দুধ চায়ের খরচটা কিছু কমাতে। অন্যের সংসারে এত খরচ বাড়িয়ে কি লাভ বলো? প্রায় সময় আমি এমনটা করতাম। কখনো মাংস 1 পিস দিয়েই ভাত খেয়ে উঠতাম, তো কখনো মাছের সবচেয়ে ছোট পিস নিয়েই 1 থালা ভাত খেতাম। খালামণি অবশ্য আমাকে খেতে বারণ করতো না, কিন্তু নিজের কাছে কেমন যেন লাগতো। মনে হতো অযাচিত তাদের সংসারে আমি পড়ে আছি। পড়াশোনার বাইরে কখনো কোনো আবদার করিনি। অন্যের সংসারে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই তো অনেক। এর থেকে বেশি কিছু চাওয়া কিংবা আশা করা বিলাসিতা ছাড়া আর কিছুই না। প্রিয় চায়ের কাপে চুমুক দিয়ে বলে, মা একাই আমাকে বড় করেছে। একা হাতে আমাদের মা ছেলের ছোট্ট সংসার সামলিয়েছে। অভাবের সংসারে দুধ চায়ের আবদার করা ও বোকামি। প্রথম প্রথম আমার বেশ কষ্ট হতো রং চা খেতে। আমি তো ছিলাম দুধ চায়ের পাগল, কিন্তু মায়ের কষ্ট হবে ভেবে কিছু বলতাম না। তারপর তো ধীরে ধীরে রং চায়ের অভ্যাস হয়ে গেল। এখন নিজে থেকেই আর দুধ চা খাই না। আমার কাছে রং চাটাই ভালো লাগে। কোথাও না কোথাও আমাদের গল্পটা একই, তাই না? আমরা দুজনেই ব্রোকেন ফ্যামিলির সন্তান। কিন্তু তুমি ভাগ্যবান, কারণ বাবা না থাকুক, মা তো সবসময় তোমার পাশে ছিল, আছে এবং থাকবে। কিন্তু আমার কথা না বাবা ভেবেছে, আর না মা। কিঞ্চা মন খারাপ করতে দেখে প্রিয় বলে ওঠে, এসব ভেবে মন খারাপ করে লাভ নেই। আমরা বরং আজ উঠি। চলো, আজ রাতের মধ্যে সব গুছিয়ে রেখো। আগামীকাল আমি তোমাকে নিতে আসব। আচ্ছা, ঠিক আছে। চা খাওয়া শেষে দুজন আবারও হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়ে প্রিয় কিঞ্জাকে একটা রিকশায় তুলে দেয়। সাবধানে যেও। কিঞ্জা হাসি মুখে প্রিয়র থেকে বিদায় নিয়ে রূপন্তীদের বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রূপন্তীর মাকে রান্নার কাজে সাহায্য করে ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় সে। কেন যেন আজ তার ভালো লাগছে না। মনটা ভার হয়ে আছে। মনে হচ্ছে তার জন্য কোনো খারাপ সংবাদ অপেক্ষা করছে। এইসব ভাবতে ভাবতে চিন্তিত মনেই কিঞ্জা ঘুমিয়ে যায়। এমন অসময়ে ঘুমানোর কারণ হলো কিঞ্জার মনের পাশাপাশি শরীরটাও বেশ খারাপ। তাই কিঞ্জার চোখ দুটো এখন একটু বিশ্রাম চায়। কিঞ্জাও তার চোখ দুটোকে বিশ্রাম দেয়। দুপুর 2টার দিকে কিঞ্জার ঘুম ভাঙে কারোর ধাক্কায়। কিঞ্জা আধো চোখ মেলে তাকিয়ে দেখে রূপন্তী তার পাশে বসে ধাক্কাচ্ছে। কিঞ্জা ঘুমু ঘুমু স্বরে জিজ্ঞাসা করে, কিরে, তুই এখন ভার্সিটি থেকে চলে এলি যে এই অসময়ে? একা একা ক্লাস করতে ভালো লাগছিল না, তাই চলে এলাম। কিন্তু তুই এই অসময়ে ঘুমাচ্ছিস কেন? শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ, ঠিক আছে আমার শরীর। বাজার থেকে ফিরে ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎই রূপন্তীর চোখ মুখ শুকিয়ে যায়। রূপন্তীর শুকনো ঢোক গলায় বলে, তোর ফোন বেজেই যাচ্ছিল, তাই আমি রিসিভ করছিলাম কল। তো এটা এভাবে বলার কি আছে? আমার ফোন তো তুই ধরতেই পারিস। কলটা তোর মা করেছিল। মুহূর্তের মাঝেই যেন কিঞ্জার ঘুম হাওয়া হয়ে যায়। কিঞ্জা তার ভুরু জোড়া কিঞ্চিত কুঁচকে জিজ্ঞাসা করে, সে কেন কল করেছিল আমায়? তোর বাবা? কি হয়েছে?
রূপন্তী কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলে, তোর বাবা আর নেই কিঞ্জা। কিঞ্জা কিছুই বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, মানে? তোর বাবা আজ সকালেই মারা গেছে, বিকালে তার জানাজা। আন্টি তোকে যেতে বলেছে। হাজার হোক, তুইও তো আঙ্কেলের মেয়ে, শেষ বেলায় তোকে তো যেতেই হবে। এই কথাটা শোনার জন্য কিঞ্জা প্রস্তুত ছিল না, তবে খবরটা তাকে অনেক বেশি ব্যথিত করেছে বললেও হয় না। তার চোখে মুখে কষ্টের ছাপ নেই বললেই চলে, তবে যা আছে তা হলো দীর্ঘশ্বাসের ছাপ। কিঞ্জা শান্ত গলায় রূপন্তীকে জিজ্ঞাসা করে, কিভাবে হলো এসব? আঙ্কেলের সাথে নাকি তার দ্বিতীয় স্ত্রী প্রতারণা করেছে। এসব মেনে নিতে না পেরে উনি হার্ট অ্যাটাক করেছিলেন, আর তারপর হাসপাতালে হাসপাতালে ভর্তি অবস্থায়। কিঞ্জা সব শুনে চুপচাপ বসে থাকে। রূপন্তী তাকে হালকা ধাক্কা দিয়ে বলে, এই, কি হলো তোর? এখনো বসে আছিস কেন তুই? যাবি না আঙ্কেলের কাছে? আচানক কিঞ্জা হেসে ওঠে, ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা বজায় রেখে বলে, আমি কেন যাব? কে হই আমি তার? আমি তো যাব না। এসব কি বলছিস তুই? দেখ, আমি জানি তুই তোর বাবা মাকে পছন্দ করিস না, তাই বলে এমন সময়েও অভিমান করে থাকবি? এই শেষ সময়ে তোর বাবার পাশে তুই থাকবি না? শেষ দেখা দেখবি না বাবাকে? আমার কাছে আমার বাবা মা বহুকাল আগেই মারা গেছে। মৃত মানুষকে আবার দেখতে যাব কেন আমি? যার জন্য আমার জীবনটা প্রায় শেষ হতে চললো, তার মৃত্যুতে আমি একটুও ব্যথিত নই, একটুও না। দুপুরের পর থেকে কিঞ্জা কিছুই খায়নি, বলা ভালো খেতে চায়নি। রূপন্তী বেশ কয়েকবার মুখের সামনে খাবার এনে ধরলেও সে সেই খাবার ছুঁয়েও দেখেনি। দুপুর পেরিয়ে বিকাল হলো, এরপর ধীরে ধীরে ধরণীর বুকে সন্ধ্যাও নামলো। কিঞ্জা আর বেরোলো না ঘর থেকে। রাতে দুই একবার তাকে খাওয়ার জন্য ডাকা হলেও সে গেল না। কেন যেন তার কিছুই খেতে ইচ্ছা করছে না। গোটা একটা দিন না খেয়ে কাটিয়ে দিল সে। সারা রাত আর ঘুম এসে ধরা দিল না কিঞ্জার চোখে। বাবার মৃত্যুর শোক তাকে ছুঁতে পারলো কিনা বোঝা গেল না, তবে মেয়েটা নেতিয়ে পড়লো একটা সময়। এভাবেই কিভাবে যেন নীরব নিভৃতে গোটা একটা রাত পার করে দিল সে। ভোরবেলা আজানের শব্দ পেয়ে কিঞ্জা অজু করে জায়নামাজে দাঁড়ালো। সালাত আদায় শেষে মোনাজাতে সে আল্লাহর কাছে ক্রন্দনরত অবস্থায় চাইল, আল্লাহ, আপনি তো জানেন আমার মনের অবস্থা। আপনি তো বোঝেন আমি কতটা ব্যথা সহ্য করছি। এই ব্যথা না কাউকে দেখাতে পারছি, আর না তো কাউকে বোঝাতে পারছি। এই ব্যথার তীব্রতা কতখানি! বাবা নামক মানুষটা চিরতরে হারিয়ে গেল আমার জীবন থেকে। না, তার মৃত্যুর সংবাদ আমাকে ব্যথিত করতে পারেনি, বরং আমি এটা ভেবে খুশি হয়েছি যে আজকের পর আমাকে আর মিথ্যা বলতে হবে না। মিথ্যা বলতে হবে না যে আমার বাবা মৃত, কারণ সত্যি সত্যি আজ সে দুনিয়ার মায়া ত্যাগ করেছে, চলে গেছে আমার থেকে বহু দূরে। কিন্তু আমার কষ্ট হয় এটা ভেবে যে সে বড্ড তাড়াতাড়ি চলে গেল। তার তো শাস্তি পাওয়া উচিত ছিল এই দুনিয়ায়। যে নিজের স্ত্রী সন্তানকে অবজ্ঞা করে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, যে মানুষটার জন্য আমি এতিমের মতো বড় হয়েছি, যার জন্য আমি আজ ডিভোর্সের ট্যাগ পেলাম, সর্বোপরি যার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেল, সে এত সহজে মুক্তি পেয়ে গেল। আমি জানি আমার কথাগুলো স্বার্থপরের মতো লাগছে, কি বা করব আমি? তার জন্য তো আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া আসে না। আমি যে হাজারবার চেয়েও তাকে মাফ করতে পারি না। আল্লাহ গো, আপনি আমাকে এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দিন। 20টা বসন্ত পেরিয়ে গেল আমার জীবন থেকে, অথচ আমি আজও একটু সুখের দেখা পেলাম না। যার জন্য আমার এই অবস্থা, তার জন্য দোয়া করতেও বাধছে আমার মনে। আমি শুধু এতটুকুই চাই, যেন পৃথিবীর বাকি সকল বাবা মা তাদের সন্তানদের নিয়ে ভালো থাকে, আর কোনো সন্তানের জীবন যেন আমার মতো এলোমেলো না হয়ে যায়। আল্লাহ, আমি একটু মানসিক শান্তি চাই। আপনি আমার ওপর রহমত বর্ষিত করুন। আমাকে সকল মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমিন। মোনাজাত শেষে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় কিঞ্জা। একটু পরেই তাকে বের হতে হবে। আজ তার নতুন বাসায় ওঠার দিন। ছোট্ট ঘরটা
আগেই বেশ গুছিয়ে রেখে এসেছে সে। আজ কেবল তার যেতে হবে সেখানে গিয়ে, সেখানে থেকে ভার্সিটিতে যাওয়া, তারপর টিউশন করিয়ে সন্ধ্যা রাতে বাসায় ফিরতে হবে তাকে। আজ থেকেই তার ব্যস্ত জীবনের সূচনা হতে চলেছে। রূপন্তী ঘরে ঢুকে কিঞ্জাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করে, আঙ্কেলের জন্য মন খারাপ লাগছে? কিঞ্জা চোখের পানি মুছে জবাব দেয়, হুম হুম, একটু মানসিক শান্তির আশায় কাঁদছি। দোয়া কর যেন আমার জীবনে একটু মানসিক শান্তি আসে। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস কর। আচ্ছা, করলাম বিশ্বাস। এবার বল তো, খাবি কখন তুই? কাল থেকে কিচ্ছু মুখে তুলিসনি তুই, এখন খাবি? আমি খাবার গরম করে এনে দেবো? না রে, ভালো লাগছে না কিছু। কথাটা বলতে বলতে মাথা ঘুরে ওঠে কিঞ্জার। রূপন্তী তড়িঘড়ি করে তাকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলে, ভালো লাগুক বা না লাগুক, তোকে এখন খেতেই হবে। শরীরটা কত দুর্বল হয়ে পড়েছে দেখেছিস? আমি খাবার নিয়ে আসছি, চুপচাপ খেয়ে নিবি। আমি তোর আর একটা কথাও শুনবো না, বলে দিলাম। কিঞ্জা বুঝে যায় রূপন্তী সত্যি আর তার বারণ শুনবে না, তাই তর্ক না বাড়িয়ে কিঞ্জা বসে থাকে। 5 মিনিটের মাঝেই রূপন্তী দুটো রুটি ভেজে আনে, সাথে গতকালের রান্না করা আলুর তরকারি গরম করে এনেছে। খাবার এনে নিজেই কিঞ্জাকে খাইয়ে দেয় সে। একটা রুটি খাওয়ার পর কিঞ্জা আর খেতে না চাইলে তাকে এক প্রকার জোর করেই সম্পূর্ণ খাবার খাইয়ে দেয় রূপন্তী। খাবার খাওয়ানো শেষে রূপন্তী বলে ওঠে, আজ থেকে তো একাই থাকবি, নিজের একটু যত্ন নিস। মনে রাখিস, ওখানে কিন্তু আমি থাকবো না, তাই তোর নিজের যত্ন নিজেকেই নিতে হবে। সময় মতো খাবার খাবি, আর সম্ভব হলে মাঝে মধ্যে আমাকে ডাকিস। দুজন একসাথে ঘুরতে বের হব। ও হ্যাঁ, তোর যে কোনো প্রয়োজনে প্রিয়কে ডাকবি। ছেলেটা বড্ড বেশি ভালো, ও তোর কাছাকাছি থাকবে ভেবে খানিকটা স্বস্তি পাচ্ছি রে। রূপন্তীকে আবেগপ্রবণ হতে দেখে কিঞ্জা রূপন্তীর হাতের ওপরে হাত রেখে বলে, কাঁদবি না একদম, খুব বেশি দূরে যাচ্ছি না তো, কাছে পিঠেই তো থাকবো। তোর যখন আমার কথা মনে পড়বে সোজা আমার কাছে চলে যাবি, কেমন? আর আমি নিজের খেয়াল রাখবো, তোকে কথা দিলাম। রূপন্তী কিছু না বলে কিঞ্জাকে জড়িয়ে ধরা গলায় বলে ওঠে, সাবধানে থাকবি, একদম অনিয়ম করবি না কিন্তু। আচ্ছা বাবা, সাবধানে থাকবো আমি। এবার একটু স্বাভাবিক হ তুই, একটু পরেই তো বেরোতে হবে আমাকে। তাদের কথা বলার মাঝেই কিঞ্জার মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে কিঞ্জা দেখে প্রিয় কল দিয়েছে। কলটা রিসিভ করে এপাশ থেকে কিঞ্জা বলে, হ্যাঁ বলো। ওপাশ থেকে প্রিয় বলে ওঠে, আমি রূপন্তীদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুমি নেমে এসো। মা সকাল সকাল তোমাকে নিতে পাঠালো। এত সকালে একা একটা মেয়ে আমাদের বাড়িতে যাবে ভেবে চিন্তা হচ্ছিল তার, তাই আমি চলে এলাম। আসার দরকার ছিল না তো, তবুও যখন এসেই পড়েছো, তখন 5টা মিনিট দাঁড়াও, আমি আসছি একটু পর। ঠিক আছে। কিঞ্জা বোরখা পরে কোনো রকমে হিজাব বেঁধে রূপন্তীর বাবা মায়ের থেকে বিদায় নিয়ে নেমে আসে। তার হাতে কেবল একটা ব্যাগ। এখানে একদম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে। কিঞ্জার হাতে ব্যাগ দেখে প্রিয় হাত এগিয়ে দিয়ে বলে, ব্যাগটা আমাকে দাও। তার প্রয়োজন নেই, আমি নিয়ে যেতে পারবো এটা। জানি তুমি পারবে, কিন্তু আমার সাথে যাচ্ছ তো, তাই এইটুকু কাজ করা আমার দায়িত্ব। ব্যাগটা দাও আমার হাতে। পাশ থেকে রূপন্তী বলে ওঠে, আরে দিয়ে দে না, এমনিতেও তোর শরীর এখন বেশ দুর্বল, ব্যাগটা ওর হাতেই দে। অগত্যা কিঞ্জা ব্যাগটা প্রিয়র হাতে দিয়ে দিয়ে রূপন্তীর কাছ থেকে বিদায় নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। প্রিয় হাঁটতে হাঁটতে কিঞ্জার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, সকাল সকাল কেঁদেছো কেন? কিঞ্জা প্রিয়র দিকে তাকিয়ে বলে, আমি কেঁদেছি সেটা তোমাকে কে বললো? তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে, চোখ দুটো ভীষণ ক্লান্ত। সারা রাত ঘুমাওনি তাই না? ঘুম ধরা দেয়নি চোখে। কোনো কিছু নিয়ে তুমি ভেতরে ভেতরে অনেক বেশি কষ্ট পাচ্ছ, কিন্তু কারোর সামনে সেটা প্রকাশ করছো না। নিজেকে এতটা গুটিয়ে নিচ্ছ কেন তুমি? আমাকে কি আজও নিজের বন্ধু ভাবতে পারো না তুমি? আমি তোমাকে বন্ধু ভাবি প্রিয়, তুমি আমার বিপদের দিনের সঙ্গী। তোমাকে বন্ধু ভাববো না তো কাকে ভাববো? রূপন্তীর পর তুমিই একমাত্র মানুষ যাকে আমি নিজের বন্ধু ভাবি। তাহলে বন্ধুর সাথে নিজের কষ্ট ভাগাভাগি করে নিতে পারছো না কেন? কি হয়েছে তোমার? কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেয়, গতকাল আমার বাবা মারা গেছে। আমি তাকে শেষবারের জন্যও দেখতে যাইনি,
কেন জানি না তার মৃত্যুতে আমার পুরানো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। মনে পড়েছে কিভাবে সে তার অবৈধ প্রেমিকার জন্য আমাকে আর আমার মাকে ছেড়ে দিয়েছিল। মনে পড়ছে তার জন্য আমি আমার মাকে হারিয়েছি। তার উপর জেদ করেই তো আমার মা নতুন সংসার শুরু করেছে। সবশেষে আমি একা পড়ে রইলাম পরের বাড়িতে। এইসব ভেবে ভেতর থেকে কান্না আসছে। এই কান্না আটকাতে আটকাতে ক্লান্ত হয়ে পড়েছি আমি। জানি না আমার কান্নার শেষ কোথায়। প্রিয় নিজের হাঁটা থামিয়ে দিয়েছে। কিঞ্জার দিকে সে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। মাঝ পথে প্রিয়কে থামতে দেখে কিঞ্জা জিজ্ঞাসা করে, থেমে গেলে কেন? প্রিয় সেই প্রশ্নের জবাব না দিয়েই নিজের মতো করে বলে, তুমি সবার থেকে আলাদা জানো। তোমাকে দেখে আমি ক্ষণে ক্ষণে অবাক হই। একটা মানুষ কতটা শক্ত হলে এমন পরিস্থিতিতেও এতটা শান্ত থাকতে পারে তা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। কিভাবে পারো বলো তো? কিঞ্জা হালকা হেসে জবাব দেয়, পরিস্থিতি সব শিখিয়ে দেয়। ভার্সিটির ক্লাস শেষে লাইব্রেরিতে বসে আছে কিঞ্জা। সকালবেলা প্রিয়দের বাড়িতে যাওয়ার পরই প্রিয়র মা জোর করে তাকে খাবার খাইয়ে তবেই ভার্সিটিতে আসতে দিয়েছে। মানুষটাকে দেখলে কিঞ্জার কেমন যেন মা মা অনুভব হয়। তার শরীরে মা মা গন্ধ আছে। এই গন্ধটা কিঞ্জার ভীষণ ভালো লাগে। কিঞ্জা বাড়ির ভেতরে প্রবেশ করতেই উনি ছুটে এসে বলেছিলেন, আজ থেকে ধরে নাও এটা তোমার নিজের বাড়ি। স্বাচ্ছন্দ্যে থাকবে, একদম ইতস্ত বোধ করবে না, কেমন? কথাটা কিঞ্জার মনে ধরেছে ভীষণ, সাথে প্রিয়র মাকেও। লাইব্রেরিতে বসে সামনে বই নিয়ে এইসব ভাবছিল কিঞ্জা। এমন সময় রূপন্তী হন্তদন্ত হয়ে তার সামনে এসে দাঁড়ায়। কিঞ্জা ভুরু জোড়া কুঁচকে রূপন্তীর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? রূপন্তী কিঞ্জার পাশে বসে সামনে খবরের কাগজটা রেখে বলে, আজকের খবরের কাগজ পড়েছিস তুই? না তো। কেন, কি হয়েছে? পড়ে দেখ। কিঞ্জা খবরের কাগজটা হাতে নেয়। অতঃপর প্রথম পাতায় বড় বড় অক্ষরে যে লেখা দেখতে পায় তা দেখে কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। সেখানে লেখা, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের মৃত্যুর রহস্য নতুন মোড়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। গতকাল পোস্টমর্টেম থেকে জানা যায় তাকে বহু আগে থেকেই স্লো পয়জন দিয়ে আসা হচ্ছিল। কাজটা কে বা কারা করেছে এমন প্রশ্নের উত্তরে পুলিশ জানালো, সাজ্জাদ হোসেনের স্ত্রী মারিয়া শেখের মৃত্যুর সাথে জড়িত থাকতে পারে। এই মৃত্যু তিনি পলাতক এই মুহূর্তে তিনি পলাতক রয়েছে। পুলিশের তদন্ত চলছে। খুবই শীঘ্রই অপরাধী সামনে আসবে বলে আশ্বাস দিয়েছেন তারা। খবরটা পড়ে কিঞ্জা কাগজটা রেখে দেয়। অতঃপর দৃষ্টি স্থির রেখে বলে, পাপ তার বাপকেও ছাড়ে না। আজ তার বাস্তব প্রমাণ পেলাম। যার জন্য নিজের সাজানো সংসার ভেঙেছিল, তার কারণেই মৃত্যু ঘটলো আমার বাবা নামক মানুষটার। মানুষটা তো আর নেই কিঞ্জা, তবুও তার প্রতি এত অভিমান তোর? সে আমার জীবনে ছিলই বা কবে বলতো? সে থাকলে কি আর আমাকে এতিমের মতো বড় হতে হতো? মিস্টার সাজ্জাদ হোসেনের প্রতি আমার শুধুই ঘৃণা আছে, বাকি আর কোনো অনুভূতি নেই। ছাড় এসব, আমাকে এখান থেকে একজনকে পড়াতে যেতে হবে। আসছি আমি, তুই সাবধানে বাড়ি যাস। কথাটা বলে উঠে দাঁড়ায় কিঞ্জা। রূপন্তীও উঠে দাঁড়ায় তার সাথে সাথে। আমিও যাব তোর সাথে, তোকে একটু এগিয়ে দিয়ে ওই দিক দিয়েই আমি বাড়িতে চলে যাব। ঠিক আছে, চল। ভার্সিটি থেকে বের হতে হতে রূপন্তী বলে, আজ প্রিয় এলো না, ও এলে আরো কিছুক্ষণ আড্ডা দেওয়া যেত। প্রিয় তো আমাকে বাড়িতেই রেখে কোথায় যেন চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, আজ ভার্সিটিতে যেতে পারবো না, তুমি সাবধানে যেও। কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় কিছুটা দূরে অনেক মানুষের ভিড় দেখে কৌতূহলী হয়ে কিঞ্জা আর রূপন্তী সেই দিকেই এগিয়ে যায়। তারা যত এগোচ্ছে তত গভীরে একটা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। কিঞ্জার কাছে কণ্ঠস্বরটার চেনা মনে হওয়ায় সে দ্রুত সেই দিকে এগিয়ে গিয়ে দেখে একজন মেয়েকে ঘিরে 3টা বাইক দাঁড় করানো। আর সেখানে বসে আছে মোট 7জন ছেলে। শুধু ছেলে বললে ভুল হবে, একজন যে বড়লোক বাপের বিগড়ে যাওয়া বখাটে ছেলে তা তাদের চেহারা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে ছেলেগুলোর দিকে ধ্যান নেই কিঞ্জার। কিঞ্জার ছোট চোখ তো আটকে গেছে মেয়েটার দিকে। মেয়েটা আর কেউ না, সারা। সারাকে দেখে কিঞ্জার হুঁশ উড়ে যায়।
মেয়েটা ভয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে। পুরো শরীর থরথর করে কাঁপছে তার। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। চাইলেই সে বহু কষ্টে বলে ওঠে, ছেড়ে দিন আমাকে। আমি কি করেছি আপনাদের সাথে যে আপনারা আমার সাথে এমন আচরণ করছেন? বাইকের ওপরে বসে থাকা একজন বলে ওঠে, 13 বার, গুনে গুনে 13 বার আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছি, আর বারবার তুমি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছো। এতটুকুন একটা মেয়ে আমার প্রেমের প্রস্তাব না করে দেয় কোন সাহসে? তুমি জানো না আমি কে? আমার বাবাকে তুমি জানো না? তারপরেও এত সাহস তুমি পাও কোথা থেকে? আজ সবার সামনে তোমাকে তুলে নিয়ে যাব আমি। কারোর বাপের ক্ষমতা নেই আমাকে আটকানোর। কথাটা বলে বাইক থেকে নেমে ছেলেটা সারার হাত ধরতে গেলে কিঞ্জা বাজ পাখির মতো সেখানে গিয়ে দাঁড়ায়। অতঃপর ছেলেটার হাতে ধরে থাকা দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে আটকানোর জন্য এখানে কোনো বাপের প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। ছেলেটা কিঞ্জার দিকে তাকিয়ে হেসে বলে, সামিরকে আটকানোর ক্ষমতা কারণ নেই। তুমি কে? আমি আমি আপনার সাথে বেয়াদবি করছেন। আমি সেই মেয়ের বোন, সারা আমার ছোট বোন। কিঞ্জাকে দেখে সারা তৎক্ষণাৎই তাকে জড়িয়ে শব্দ করে কেঁদে ওঠে। কিঞ্জার জামা আঁকড়ে ধরে সে বলে, আপু প্লিজ, তুমি আমাকে এদের হাত থেকে বাঁচিয়ে নাও। কিঞ্জা সারার মাথায় হাত বুলিয়ে বলে, কিচ্ছু হবে না বাবু, আপু আছে তো তোমার পাশে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সামিরের এক বন্ধু জিসান কিঞ্জাকে দেখে বাজে ইশারা করে বলে, বন্ধু, ভাবির মনটা তো কিন্তু সেই, এটাকেও তুলে নিয়ে যাই, কি বলিস? কথাটা বলেই সে বিশ্রী আওয়াজ করে হাসতে শুরু করে। কিঞ্জা নিজের হাতের মুঠ শক্ত করে সারাকে এক পাশে দাঁড় করিয়ে ছেলেটার কাছে গিয়ে দাঁড়ায়। আমাকে তুলে নিয়ে যাওয়ার এত শখ? এমন আগুন সুন্দরীর সামনে থাকলে শখ তো জাগবেই। কথাটা শেষ হতে দেরি, কিন্তু তার গালে থাপ্পড় বসাতে একটু দেরি করলো না কিঞ্জা। পরপর দুটো থাপ্পড় বসিয়ে কিঞ্জা জিসানের কলার চেপে ধরে বলে, মেয়ে মানুষ দেখলেই পুরুষত্ব জেগে ওঠে তাই না? তখন আর মাথায় ঠিক থাকে না। মেয়েরা মায়ের জাত, আর সেই মায়ের জাত নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে লজ্জা করে না তোদের? অবশ্য তোদের লজ্জা নেই, নির্লজ্জ বেহায়ার দল। জিসান রাগে ফুঁসতে ফুঁসতে কিঞ্জার ওড়নায় হাত রেখে বলে, খুব সাহস তোর তাই না? জানিস আমি কে? আমার গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। নিজের উদ্দেশ্যে এমন গালি শুনে চোখ মুখ খিচে বন্ধ করে নেয় কিঞ্জা। একে তো তার ওড়নায় হাত দিয়েছে, উপরন্তু বাজে ভাষায় গালি দিয়েছে। ফলস্বরূপ কিঞ্জা নিজের হিজাব থেকে একটা পিন খুলে সরাসরি জিসানের গলার এক পাশে গেঁথে দেয়। আচানক এমন আঘাতে চিৎকার করে ওঠে সে। বন্ধুর এমন অবস্থা দেখে বাকিরাও চিৎকার করে ওঠে। স্বামীর কিঞ্জার দিকে তেড়ে এসে বলে, তোর এত বড় সাহস যে আমার সামনে আমার বন্ধুকে আঘাত করিস? আজ তোর বোনের সাথে তোকেও তুলে নিয়ে যাব, তারপর একসাথে দুজনের সাথে। বাকি কথা বলার সুযোগ পায় না স্বামীর। কিঞ্জা নিজের ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে তার চোখ বরাবর ছিটিয়ে দেয়। চোখে জ্বালা অনুভূত হতেই স্বামীর চিৎকার করে সরে যায়। চোখে হাত দিয়ে ছটফট করতে থাকে। এরপর আরো দুজন একসাথে কিঞ্জার দিকে এগিয়ে এলে কিঞ্জা একজনের বুক বরাবর আরেকজনের দুই ওরু মাঝ বরাবর জোরে লাথি দেয়। আর কে এগিয়ে আসবি আয়, আহাম্মকের দল। আমি ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়ন। কারাতে কেন শিখেছিলাম জানিস? এই তোদের মতো জানোয়ারদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। অবশেষে আমার শেখা সার্থক হলো আজ। কিঞ্জার কথা শুনে বাকি তিনজন এগিয়ে আসে। তার মধ্যে একজনের হাতে ছুরি দেখতে পেয়ে সারা চিল্লিয়ে বলে ওঠে, আপু, ওদের হাতে ছুরি, তুমি সরে এসো প্লিজ। তবে কিঞ্জার আর সরতে হয় না। পুলিশের গাড়ি দেখে ছেলেগুলো কিঞ্জা আর সারাকে দেখে নেওয়ায় হুমকি দিয়ে বাইক নিয়ে তাড়াহুড়ো করে চলে যায়। পুলিশ এসে কিঞ্জার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে এখানে? কিঞ্জা তাদের সব কিছু বিস্তারিত বলে, সাথে এটাও বলে, যত তাড়াতাড়ি সম্ভব ওদের ধরার ব্যবস্থা করুন অফিসার। এই বাচ্চা মেয়েটার জীবন কিন্তু এখনো ঝুঁকিতে আছে। সাধারণ জনগণকে বাঁচানোর দায়িত্ব আপনাদের। আশা করছি আপনারা আপনাদের দায়িত্ব পালনে কোনো প্রকার গাফিলতি করবেন না।
পুলিশের সাথে কথা বলে সারাকে নিয়ে যাওয়ার সময় আশেপাশের উৎসুক জনতাকে দেখে কিঞ্জা তেজি কণ্ঠে বলে ওঠে, সার্কাস তো শেষ, এখনো এখানে দাঁড়িয়ে আছেন যে আপনারা? বিনা পয়সায় ভালোই তো সার্কাস দেখলেন, আরো দেখতে চেয়েছিলেন বুঝি? এক কাজ করুন তবে, আপনাদের সবার ঘরে তো মা বোন বউ মেয়ে কেউ না কেউ আছেই, তাদেরকে এদের মতো জানোয়ারদের হাতে তুলে দিয়ে আপনারা সার্কাস দেখবেন। বিশ্বাস করুন, আজকের চেয়ে বেশি মজা পাবেন। আর কেউ কেউ তো ভিডিও করছেন, এইসব ভিডিওতে ভিউ বেশি আসবে না তার থেকে, বরং নিজের বোন কিংবা মেয়ের নগ্ন ভিডিও ছাড়বেন, তাতে দ্রুত ভাইরাল হতে পারবেন। আপনাদের মতো মানুষ নামক অমানুষদের জন্যই পৃথিবীটা আজ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। লজ্জা পাওয়া উচিত আপনাদের। এখানে ছোট্ট একটা মেয়ের সাথে অসভ্যতামি করা হচ্ছিল, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। কেমন শিক্ষা আপনাদের! প্রকৃত অর্থে মানুষ হতে না পারলে আপনাদের বেঁচে থাকার উচিতই না। আপনারা বেঁচে না থাকলে পৃথিবী থেকে কিছু অমানুষ দূর হবে। আজকে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে প্রশ্ন করবেন, আমি আদৌ মানুষ হওয়ার যোগ্য তো? কথাগুলো বলে সারা আর রূপন্তীকে নিয়ে একটা অটোতে উঠে মুনতাসিরদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা তিনজন। পথিমধ্যে কিঞ্জা রূপন্তীকে জিজ্ঞাসা করে, পুলিশকে তুই কল দিয়ে ডেকেছিলি তাই না? রূপন্তীর মা মাথা নাড়িয়ে উত্তর দেয়, হুম, অবস্থা বেগতিক দেখে আমি সাথে সাথে পুলিশকে কল দিয়েছিলাম, আর আল্লাহ তাআলা অবশেষে রহমতে ওনারা ঠিক সময়ে এসেছিলেন বলেই তো বেঁচে গেলাম আমরা, নয়তো কি যে হতো। সারা কিঞ্জাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ধন্যবাদ আপু, আজ তোমরা না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। জানো, আমি না বাড়ির সবাইকে ওই ছেলেগুলোর কথা বলেছিলাম, কিন্তু সবাই ঝামেলা এড়াতে বলেছিল তুমি মেয়ে মানুষ, এসবে পাত্তা দেওয়ার দরকার নেই, চুপচাপ পড়তে যাবে আবার চুপচাপ বাড়ি চলে আসবে, কোথাও কিচ্ছু বলবে না, যে যা বলে বলুক, তুমি সেই সবে কান দেবে না। ওদের কথা শুনে আমি চুপ করে গিয়েছিলাম, কারণ ওরা কেউ আমার কথায় গুরুত্ব দেয়নি, সেটা বুঝতে পেরেছিলাম আমি। শুরুতে যদি ওরা স্টেপ নিত, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। কেঁদো না সারা, সবাই সবকিছু বোঝে না, সবকিছু ঠিক আছে বাচ্চা, একদম ভয় পাবে না তুমি। কে কি বললো সেসব বাদ দাও, একটা কথা সবসময় মনে রাখবে, মেয়ে হওয়াটা আমাদের দুর্বলতা নয়, বরং মেয়ে হয়ে জন্মানোটা গর্বের বিষয়। তোমার সাথে কেউ অন্যায় করলে তুমি তা চুপচাপ মেনে নেবে না, অবশ্যই তুমি প্রতিবাদ করবে। যদি সম্মুখে প্রতিবাদ করতে না পারো, তাহলে নিজের বুদ্ধি দিয়ে বাজিমাত করবে। একলা লড়তে শিখতে হবে, কারণ এই পৃথিবীতে নিজের জন্য কেবল নিজেকেই পাওয়া যায়। তুমি যদি তোমাকে আগলে রাখতে না পারো, তাহলে কেউ তোমাকে আগলে রাখার জন্য এগিয়ে আসবে না। দুর্বল মানুষদের জন্য এই পৃথিবী নয়। তুমি এখনো অনেক ছোট, তবে এখন থেকেই তোমার নিজেকে রক্ষা করতে শিখতে হবে। কখনো নিজেকে দুর্বল ভাববে না, মনে রাখবে আল্লাহ সব সময় সত্যের সাথে থাকেন। তাই যে কোনো বিপদে আল্লাহকে স্মরণ করবে। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আল্লাহ তাআলা ওপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। আর যেমন পরিস্থিতিই আসুক, কখনো ভেঙে পড়বে না কিংবা ভুল সিদ্ধান্ত নেবে না। একটা ভুল সিদ্ধান্ত তোমার জীবন শেষ করে দিতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিন্তে নেবে, কেমন? সারা মুখে কোনো উত্তর দেয় না, কেবল মাথা নাড়িয়ে বোঝায় সে মনে রাখবে কিঞ্জার বলা কথাগুলো। কিছুক্ষণ পরে অটোতে মুনতাসিরদের বাড়ির সামনে এসে থামে। কিঞ্জা ভাড়া মিটিয়ে সারাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে অবাক হয়, কারণ বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। রূপন্তী কিঞ্জার পাশে দাঁড়িয়ে বলে, কি হচ্ছে এখানে? কিঞ্জার মনে পড়ে 4 দিন আগে মুনতাসির তাকে কল দিয়ে বলেছিল আগামী সপ্তাহে তার বিয়ে, তার মানে বিয়ে আর 3 দিন বাকি, সেজন্যই বোধহয় বাড়িটা সুন্দর করে সাজানো হচ্ছে। কিঞ্জাকে বাড়ির ভেতরে আসতে দেখে মিসেস রুবি হাওলাদার অবাক হয়ে বলেন, তুই এসেছিস? পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে, চারপাশে সবার কত ব্যস্ততা, কেউ স্টেজ সাজাতে ব্যস্ত, তো কেউ কনের বাড়ি নিয়ে যাওয়ার জন্য তত্ত্ব সাজাতে ব্যস্ত। মুনতাসিরের চাচিমা মিসেস মোহনা প্রামাণিক বোধহয় সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন।
কারণ সে নিজের কাজে এতটাই ব্যস্ত যে আশেপাশে তাকানোর সময়টুকুও পাচ্ছেন না। মিসেস রুবি হাওলাদার নিজের হাতে থাকা ডালাটা রেখে উঠে আসেন কিঞ্জার কাছে। কিঞ্জার গালে হাত দিয়ে আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করেন, কেমন আছিস মা? কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা ভালো আছো তো? অবশ্য কাল বাদে পরশু তোমার ছেলের বিয়ে, ভালো তো থাকবেই, তাই না? রুবি হাওলাদার খানিকটা ব্যথিত স্বরে বললেন, তুই তো চলে গেলি, আর মুনতাসিরও জেদ ধরে বসলো যে ওই মেয়েকে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। তাই রাজি হতেই হলো আমাদের। তোর মনের অবস্থা বুঝতে পেরে তোকে জানানোর সাহস পাইনি, তবে তুই এসে ভালোই করেছিস। তোকে ছাড়া বাড়িটা খালি খালি লাগে রে, থেকে জানা এখানে। কিঞ্জা সারার কাঁধে হাত রেখে সবার উদ্দেশ্যে বলে, আমি এখানে থাকতে আসিনি, এই বাড়ির মেয়েকে ফিরিয়ে দিতে এসেছি। রুবি হাওলাদার অবাক কণ্ঠে বলে, মানে? সারা এখনো চাপা স্বরে কেঁদেই যাচ্ছে। কিঞ্জা তাকে আগলে নিয়ে বলে, আজ যদি আল্লাহ তাআলার ইচ্ছায় আমি সারাকে রক্ষা করতে না পারতাম, তাহলে বোধহয় এই আনন্দ উৎসব শোকের ছায়ায় ছেয়ে যেত। সারাকে সুস্থ অবস্থায় দেখতে পেত না কেউই। নিজের মেয়ের নাম শুনে মোহনা প্রামাণিক সব কাজ ফেলে উঠে দাঁড়ায়। মেয়ের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন মা? সারাকে উত্তর দিতে না দিয়ে কিঞ্জা বলে, সব বলছি, তার আগে বাড়ির ছেলেদেরকে ডাকুন। মুনতাসির এতক্ষণ বন্ধুদের সাথে ছাদে ছিল, মাত্রই ছাদ থেকে নামছিল সবাই। তখনই সিঁড়ি বেয়ে নামতে নামতে কিঞ্জার কণ্ঠস্বর শুনে সেই দিকে এগিয়ে যায় তারা। ইতিমধ্যে ফারহানও সেখানে এসে উপস্থিত হয়েছে। বাকিরা হয়তো বাড়িতে নেই, কারণ মুনতাসিরের বাবা আর চাচ্চুকে কোথাও দেখা যাচ্ছে না। মুনতাসির কিঞ্জার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, তুমি আসবে তা তো আমি ভাবতেও পারিনি, আমি কি স্বপ্ন দেখছি? কিঞ্জা মুনতাসিরের কথায় বিরক্ত হয়ে বলে, আমি এখানে বিয়ের দাওয়াত খেতে আসিনি, এসেছি এই বাড়ির পুরুষদের কাপুরুষতার নমুনা দেখাতে। মানে? এবার কিঞ্জা সারার দিকে তাকায়, তাকে কোমল স্বরে জিজ্ঞাসা করে, বাড়ির সবার মাঝে কি তোমার মুনতাসির ভাইয়া আর ফারহান ভাই ছিল? সারার চোখে পানি মুছতে মুছতে উত্তর দেয়, ফারহান ভাইয়া কিছু জানে না, কারণ ভাইয়া আজ সকালেই ফিরেছে। তবে মুনতাসির ভাইয়া জানতো। ভাইয়া আমার সাথে যেতেও চেয়েছিল, কিন্তু মা আর বড় আম্মু মিলে ভাইয়াকে যেতে নিষেধ করেছে। কেন? যাতে ভাইয়ার বিয়েতে কোনো সমস্যা না হয়। কথাটা শুনে কিঞ্জার মেজাজ খারাপ হয়ে যায়। সে হাততালি দিতে দিতে বলে, বাহ, দারুণ ব্যাপার তো। আপনাদের ছেলের বিয়েতে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে, তার জন্য নিজেদের মেয়ের জীবন বাজি রাখতেও ছাড়লেন না। কি আছে ভাই এই বিয়েতে? এই বিয়ের জন্য এত মরিয়া হয়ে উঠছেন কেন আপনারা সবাই, যে বাকি কোনো কিছুরই তোয়াক্কা করছেন না? ফারহান কিঞ্জার কাছে এসে কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে কিঞ্জা? কি এমন হয়েছে যা আমি জানি না? আর সারা কাঁদছে কেন? সারাকে বেশ কিছুদিন যাবৎ কয়েকজন বখাটে ছেলে বিরক্ত করছিল। সারা এটা বাড়ির সবাইকে জানিয়েছে, কিন্তু কেউ ওর কথা আমলে নেয়নি। ফলস্বরূপ আজকে ওকে মাঝ রাস্তায় হেনস্থা হতে হয়েছে। আমি আর রূপন্তী ঠিক সময়ে না পৌঁছালে ওরা হয়তো সারাকে আর খুঁজেই পাওয়া যেত না। তুলে নিয়ে যেত ওরা সারাকে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে রক্ষা করেছেন, নতুবা আজ আমরা মরে যেতেও পারতাম। কিঞ্জার কথা শুনে উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় সবাই। এমন কিছুর জন্য কেউই প্রস্তুত ছিল না। মোহনা প্রামাণিক মেয়েকে বুকের মাঝে টেনে নিয়ে বলেন, তুই ঠিক আছিস তো মা? সারা কিছু বলার আগেই কিঞ্জা উত্তর দেয়, মেয়ের জন্য এত চিন্তা থাকলে তো ঠিক সময় ঠিক পদক্ষেপটা নিতেন। কখন বিপদ আসবে তারপর পদক্ষেপ নিবেন, সেই অপেক্ষা করতেন না? ফারহান রাগে ফুঁসতে ফুঁসতে হাতের মুঠ শক্ত করে জিজ্ঞাসা করে, কারা করেছে এমনটা? আর আমাকে এসব জানানো হয়নি কেন? তুই তো দূরে ছিলি ভাই। যে ভাই কাছে ছিল সে তো নিজের বিয়ে নিয়ে ব্যস্ত। পারলে বোনকে লাশের ওপর দিয়ে হলেও তিনি বিয়ে করতে যাবেন। মুনতাসির কিঞ্জার সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, মাত্র মাত্রা ছাড়িয়ে যেও না কিঞ্জা।
একটু বেশি বলে ফেলছো না এবার? সবকিছুর কিন্তু একটা সীমা থাকে। সীমা? এখন কার সীমানা কতটুকু সেটা আপনি বলে দেবেন? আরে, আপনি তো আপাদমস্তক একটা কাপুরুষ। কাপুরুষ না হলে তো বোনের কথাকে গুরুত্ব দিতেন, বোনকে রক্ষা করার চেষ্টা করতেন, ঝামেলা এড়ানোর জন্য চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতেন না। মুনতাসির যেতে চেয়েছিল, আমি ওকে বারণ করেছিলাম, বলেছিলাম বিয়ের ঝামেলা মিটুক তারপর যাস। হ্যাঁ খালামণি, তুমি তো এটাই পারো শুধু। নিজের ছেলের কথা ভাবতে ভাবতে বাকি মেয়েদের কথাও ভুলে যাও। তোমাদের কাছে মেয়েদের কোনো মূল্য আছে নাকি? তোমাদের জন্য তো ছেলেরাই সব। বাকি মেয়েরা মরলো নাকি বাঁচলো তাতে তোমাদের কিছুই যায় আসে না। পাশ থেকে রূপন্তী বলে ওঠে, সারার কথাগুলো আপনাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত ছিল আন্টি। আজ তো ঠিক সময়ে পুলিশ এসে গিয়েছিল, তাই ওরা কিঞ্জাকে ছুরির আঘাত করতে পারেনি। কিন্তু পুলিশ যদি আসতে আর 2 মিনিট দেরি করত, তাহলে কিঞ্জা এই মুহূর্তে হাসপাতালে থাকতো। আর সারাকে ওরা তুলে নিয়ে যেত। হয়তো আমরা সারাকে জীবিত অবস্থায় আর ফিরেই পেতাম না। রূপন্তীর কথা শুনে ফারহান কিঞ্জার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ও কি বলছে এইসব? কি হয়েছিল আজ? কিঞ্জা নিজেকে খানিকটা শান্ত করে নিয়ে শুরু থেকে সবটা বলে সবাইকে। ঘটনার বিবরণ শুনে সবাই থ হয়ে দাঁড়িয়ে থাকে। কারোর মুখ থেকে আজ কোনো আওয়াজ বের হচ্ছে না। কিঞ্জা সবাইকে সবটা বলে চলে যাওয়ার আগ মুহূর্তে শেষবারের জন্য বলে, পারলে সারাকে চোখে চোখে রেখো, ওকে আগলে রেখো। যে কোনো মুহূর্তে ওর ক্ষতি হয়ে যেতে পারে। তাই কেবল বিয়েতে মগ্ন না থেকে মেয়েটার দিকেও একটু নজর দিও তোমরা। আমাদের দায়িত্ব শেষ, আমরা আসি এবার। কথাটা বলে রূপন্তীকে নিয়ে কিঞ্জা সদর দরজার দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ রবি হাওলাদার কিঞ্জার দিকে এগিয়ে আসেন, কিঞ্জার হাত ধরে বলেন, আজ তুই না আমাদের অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালি রে মা। তোর এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, কিন্তু তোর কাছে একটা অনুরোধ করতে চাই আমি। হয়তো এটা অন্যায় আবদার হয়ে যাবে, তবুও বলছি, থেকে যা এখানে। একবার যখন এসেছিস তখন আর চলে যাস না। মোহনা প্রামাণিক মেয়েকে রেখে কিঞ্জার কাছে এসে বলে, আজ তুমি যা করেছো সেই উপকার আমি মনে রাখবো কিঞ্জা। পারলে থেকে যাও অন্তত বিয়ের কয়েকটা দিন। তাছাড়া এই মুহূর্তে সারাকে হয়তো তুমি সবচেয়ে বেশি আগলে রাখতে পারবে। বিয়ে বাড়ি তো, অনেক মানুষ থাকবে, সারা একা একা হয়তো ঘর থেকে বের হতে ভয় পাবে। এখন তুমি ওর অব আস্থার জায়গা। সম্ভব হলে আমার মেয়েটার কাছে 2 দিন থেকে যাও। সারা কিঞ্জার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, আপু থেকে যাও না প্লিজ। দরকার হলে বিয়ের কোনো অনুষ্ঠানে আমরা থাকবো না, তুমি আর আমি আলাদা থাকবো। আমার না একা একা থাকতে খুব ভয় লাগছে। সবার পাশাপাশি ফারহানও এগিয়ে এসে কিঞ্জার দিকে, অতঃপর সবার থেকে কিঞ্জা আর রূপন্তীর দিকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলে, সবাই যখন বলছে তখন থেকে যা। শুধু তুই না, রূপন্তীও থাকুক তোর সাথে। দেখ কিঞ্চা, আমি জানি তোর জন্য এই বিয়েতে থাকা অস্বস্তিকর, কিন্তু একটা কথা ভেবে দেখ, মুনতাসির ভাই ডিভোর্স দিতে না দিতেই নতুন জীবন শুরু করেছে। সবাই সবটা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। তাহলে তুই কেন আড়ালে থাকবি? কেন নিজেকে কষ্ট দিবি? এখানে যারা উপস্থিত তাদের সবাইকে তুই দেখিয়ে দে, একটা ভুল সিদ্ধান্ত তোর জীবনকে থামিয়ে দিতে পারেনি। তুই সবাইকে ছেড়ে, সবকিছু ছেড়ে নিজের মতো করে ভালো আছিস। মুনতাসির ভাই তোকে ছাড়া ভালো থাকতে পারলে তুই কেন তাকে ছাড়া ভালো থাকতে পারবি না? তুই আজ এখান থেকে চলে গেলে সবাই ভাববে তুই এই বিয়েটা মানতে পারছিস না, তাই চলে গেলি। এতে করে সবচেয়ে বেশি খুশি কে হবে জানিস? মুনতাসির ভাই। কারণ সে ভাববে তাকে ছাড়া তুই ভালো নেই। তোর ভালো না থাকা অন্যের ভালো থাকার কারণ হোক, তা নিশ্চয় তুই চাস। বল, যার জন্য তোর জীবনের এতগুলো বছর নষ্ট হয়ে গেল, তাকে কেন এই আনন্দটা তুই দিবি? ফারহানের কথার সাথে সহমত পোষণ করে রূপন্তী। তারপর বলে, ফারহান কিন্তু ঠিক কথাই বলেছে রে কিঞ্জা। এটাই সুযোগ, তুই ওই মানুষটাকে ছেড়ে ভালো আছিস তা প্রমাণ করার। সবাইকে দেখানোর জন্য না হোক, নিজের কাছে নিজেকে প্রমাণ করার জন্য হলেও তুই থেকে যা বিয়ে অবধি।
শুধু থাকবি না, সব অনুষ্ঠানে অংশগ্রহণ করবি আনন্দের সাথে। তোর কাছে যে ওই নকল বিয়ে, সংসার আর মুনতাসির ভাইয়ের কোনো মূল্য নেই, সেটা প্রমাণ করে দে। বি স্ট্রং মাই গার্ল। সবার কথা শুনে কিঞ্জা অনেক ভেবে সিদ্ধান্ত নেয় সে এই বিয়েতে থাকবে, সাথে রূপন্তীকেও তার সাথে থাকতে বলে। রূপন্তী কিঞ্জার কথা ভেবে রাজি হয়ে যায়। কিঞ্জা সবার উদ্দেশ্যে বলে, আমি থাকবো, তবে সেটা আজ নয়। আমি আর রূপন্তী আগামীকাল সকালেই আসব। সবার থেকে বিদায় নিয়ে কিঞ্জা আর রূপন্তী বেরিয়ে আসে। বাইরে এসে রূপন্তী কিঞ্জার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি? কর। তুই সত্যি কষ্ট পাচ্ছিস না তো? আমার কখনো জিজ্ঞাসা করা হয়নি এই কথাটা, তবে আজ জিজ্ঞাসা করছি। মুনতাসির ভাইয়ের প্রতি কি তোর কোনো অনুভূতি আছে? কিঞ্জা এক মুহূর্ত না ভেবে উত্তর দেয়, না, তার প্রতি আমার কোনো অনুভূতি নেই। কিঞ্জা মুখে এই কথা বলেও তার চোখ যেন অন্য কথাই বলছে। তার চোখের কোণে কিঞ্চিত পানি জমেছে, তবে সেই পানি কেউ দেখার আগেই আড়ালে মুছে নেয় কিঞ্জা। রাতে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কিঞ্জা কিছুক্ষণ বিশ্রাম নেয়। সকাল থেকে কম ধকল তো আর মেয়েটার ওপর দিয়ে যায়নি। ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিয়ে কিঞ্জা চোখ বন্ধ করে রাখে। আধা ঘন্টার মতন এভাবে শুয়ে থেকেই কাটায় সে। তারপর উঠে পড়ে রান্না করার জন্য। এই বাড়িতে ওঠার সময়ই কিঞ্জা একটা ছোট চুলা কিনে এনেছিল। চুলায় ভাত বসিয়ে কিঞ্জা ডিম ভাজির জন্য পেঁয়াজ মরিচ কাটতে গেলে প্রিয় চলে আসে সেখানে। প্রিয়কে দেখে কিঞ্জা জিজ্ঞাসা করে, সারাদিন কোথায় ছিলে তুমি? আজকে ভার্সিটিতে গেলে না কেন? প্রিয় কিঞ্জার পাশে বসে উত্তরে বলে, একটা জরুরি কাজ ছিল। কি কাজ? ছিল কোনো একটা কাজ, পরে বলবো তোমাকে। কিন্তু তুমি আজ কোথায় ছিলে বলো তো? মা বললো তুমি ঘন্টাখানেক আগে বাড়ি ফিরেছো। সারাদিন কোথায় ছিলে? কিছু কি হয়েছে? কিঞ্জা পেঁয়াজ কাটতে কাটতে বলে, হয়েছে তো অনেক কিছুই। কি হয়েছে? কিঞ্জা সারার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে প্রিয়কে। প্রিয় সব শুনে বলে, তুমি একটু সাবধানে থেকো কয়েকটা দিন। এখনকার সময় বিশেষ ভালো না, কখন কি হয় বলা যায় না। কিঞ্জা ছোট করে জবাব দেয়, হুম, আমি একটু আসছি। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানিও। ঠিক আছে। কিঞ্জা নিজের মতো করে রান্না শেষে সবকিছু গুছিয়ে চটজলদি খেয়ে নেয়। কাল আবার ও বাড়িতে যেতে হবে। মনটা যদিও ভার হয়ে আছে, তবে তা সে নিজেকে বুঝতে দিতেও নারাজ। খাওয়া দাওয়া শেষে কিঞ্জা ছাদের এক পাশে বসে মেহেদি দিতে শুরু করলো। প্রিয় 2 কাপ চা নিয়ে কিঞ্জার কাছে এসে তার পাশে বসে জিজ্ঞাসা করে, হঠাৎ হাতে মেহেদি দিচ্ছ যে? আগামীকাল আমার প্রাক্তন বরের গায়ে হলুদ তো, সবার হাতে মেহেদি দেওয়া থাকবে। আমার হাত ফাঁকা থাকলে চলে বলো? প্রিয় অবাক সুরে প্রশ্ন করে, কার বিয়ে? আমার প্রাক্তন বরের। তুমি সে বিয়েতে যাবে? যাবো তো, কিন্তু কেন? ওখানে গিয়ে নিজেকে কেন কষ্ট দেবে তুমি? ও, ও মা, কিসের কষ্ট আমার? আমাদের বিয়েটা তো আমাদের অমতে হয়েছিল, আর আমি জানতাম এই বিয়ে টিকবে না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, তাতে আমি কষ্ট পেতে যাব কেন? তুমি কিভাবে নিজের চোখের সামনে নিজের প্রাক্তনের বিয়ে দেখবে? আর লোকেই বা কি বলবে কিঞ্জা? কেউ কিছু জানলে তারপর না কিছু ভাববে। পরিবারের কয়েকজন বাদে আমাদের বিয়ে এবং বিচ্ছেদের সম্পর্কে কেউ কিছুই জানে না। আর তাছাড়া আমি লোকের কথায় বিশেষ গুরুত্ব দেই না। তাদের মুখ আছে, তারা তো কথা বলবেই। আমি তাদের কথাকে গুরুত্ব দিব কি দিব না, সেটা আমার উপর। তাই লোকে কি বলবে না ভেবে আমি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করি না। আর তোমার আত্মসম্মান, সেটা নিয়েও ভাবো না? আত্মসম্মানের কথা ভাবি বলেই তো যাব। দেখো, মুনতাসির ভাই আমার সাথে একটা সম্পর্কে থাকাকালীন অন্য একটা সম্পর্কে জড়িয়েছে। এক কথায় সে আমাকে ঠকিয়েছে। আমি সবটা জেনেও তাকে কিচ্ছু বলিনি। স্বেচ্ছায় তাকে মুক্ত করে দিয়েছি। এখানে বিষয় দুইটা। প্রথমত, তাকে আমি আমার জীবনের অংশই মনে করি না, তাই সে বিয়ে করলে আমার কষ্ট পাওয়ার কথা নয়। আর আমি ওখানে না গেলে সবাই ভাববে আমি কষ্ট পেয়েছি তাই যাইনি। এতে করে মুনতাসির ভাই সবচেয়ে বেশি খুশি হবে, কারণ সে আমাকে দুঃখ দিতে ভালোবাসে। এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? আর দ্বিতীয়ত, আমার আত্মসম্মান থাকলে আমার সেখানে যাওয়া উচিত নয়, এটা অনেকেই ভাবতে পারে।
কিন্তু আমার মনে হয় না আমি সেখানে গেলে আমার আত্মসম্মান নষ্ট হবে, বরং সেখানে গেলে আমি ভালো আছি এটা প্রমাণিত হবে এবং আমি সত্যিকার অর্থেই ভালো আছি। এটা তো সবাইকে বোঝাতে হবে, কারণ সবাই ভাবে কিঞ্জা কখনো ভালো থাকতে পারে না। আমি সবার এই ভুল ধারণাকে ভাঙতে চাই। আমার খারাপ থাকা কারোর ভালো থাকার কারণ হোক, তা আমি চাই না। প্রিয় দীর্ঘশ্বাস ছেড়ে কিঞ্জার দিকে তাকিয়ে কৃত্রিম হেসে বলে, তুমি বলেই পারো কিঞ্জা, বিশ্বাস করো এমন পরিস্থিতিতে আমি পড়লে নির্ঘাত ভেঙে পড়তাম। আমার যে ভেঙে পড়লে চলবে না, যার এই পৃথিবীতে নিজের বলতে কেউ নেই, তার তো যে কোনো অবস্থাতেই শক্ত থাকা বাধ্যতামূলক। প্রিয় কিঞ্জাকে মন খারাপ করতে দেখে কথা ঘোরানোর জন্য বলে ওঠে, চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। কিঞ্জা চায়ের কাপে চুমুক দিয়ে পুনরায় মেহেদি দিতে ব্যস্ত হয়ে যায়। প্রিয় আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করে আজ আকাশে পূর্ণ চাঁদ উঠেছে। আকাশটাও মেঘলা হয়ে আসছে খানিকটা, চারপাশে ঠান্ডা হাওয়া বইছে। পরিবেশটা আকুশাতি প্রিয়র কাছে বিশেষ হয়ে ওঠে। প্রিয় কিঞ্জার দিকে তাকিয়ে দেখে তার খোপা করা চুলের কিছুটা অংশ বেরিয়ে এসে বাতাসের তালে তালে দোল খাচ্ছে। কিঞ্জাকে এমন অবস্থায় দেখে আগে কখনো সে দেখেনি। তার বড্ড ভালো লাগছে কিঞ্জাকে এমন রূপে দেখতে। কিছুক্ষণ নীরবতা পালনের পর কিছু একটা ভেবে প্রিয় বলে, আবহাওয়াটা চমৎকার লাগছে তাই না আজ? কিঞ্জা এবার চারপাশে চোখ বুলিয়ে মাথা নাড়িয়ে বলে, হুম। কিছু একটার কমতি আছে মনে হচ্ছে। হুম, একটা গান হলে মন্দ হয় না কিন্তু, তাই না? আগেই বলে নিচ্ছি আমি একদমই গান গাইতে পারি না। বাহ, আমার মনের কথা শুনতে পাও নাকি তুমি? কথার টোন দেখেই বোঝা যায়। একটা গান শোনাও না। পারি না রে ভাই। তাই না? হুম। কিঞ্জা কিছু একটা ভেবে বলে, তুমি তো গান গাইতে পারো, ভার্সিটিতে একবার শুনেছিলাম তোমার গান। আজকে গাইবে? শুনি একটু তোমার গান, গাও না। তোমার কথা তো আর ফেলতে পারি না, তার ওপর আবার ওয়েদার ডিমান্ড, একটা গান তো গাইতেই হয়। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে প্রিয় চায়ের কাপ দুইটা নিচে নিয়ে চলে যায়। মিনিট পাঁচেকের মধ্যে হাতে একটা গিটার নিয়ে উপরে উঠে আসে। এসেই কিঞ্জার পাশে বসে তার চমৎকার কণ্ঠে গেয়ে ওঠে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবে কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, যুথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। সম্পূর্ণ গান শেষ করে প্রিয় কিঞ্জার দিকে তাকাতেই খেয়াল করে কিঞ্জা হাঁটুর উপরে হাত রেখে থুতনির উপর ভর দিয়ে তার দিকেই এক মনে তাকিয়ে আছে। প্রিয় চোখের ইশারায় কি দেখছো বোঝালে কিঞ্জাও চোখের ইশারায় জানায়, অনেক সুন্দর গেয়েছো। প্রিয় হালকা হেসে কিঞ্জার দিকে তাকিয়ে থাকলে কিঞ্জা বলে ওঠে, সত্যি অনেক সুন্দর গাও তুমি, চাইলেই তো গান নিয়েই এগোতে পারো তুমি। গান গাওয়াটা আমার শখ, শখের বশে গান গাই আমি, এটাকে শখ হিসাবেই রাখতে চাই। শখকে নিজের পেশায় রূপান্তর করলে তখন শখের মর্যাদা থাকে না, শখ তখন ব্যবসায় পরিণত হয়। আমি তা চাই না। বাহ, বেশ বললে তো তুমি। তোমার মতো সুন্দর করে তো আর বলতে পারি না। জানো, তোমার কথার মাঝে জাদু আছে, যে জাদু দিয়ে যে কাউকে ঘায়েল করার ক্ষমতা রাখো তুমি। কথাটা শুনে কিঞ্জা আনমনেই বলে ওঠে, কারোর কারোর তো আমার কথা শুনতেই অ্যালার্জি, সেখানে জাদু করতে চাওয়া তো বিলাসিতা মাত্র। বেশ বেলা করেই কিঞ্জা আর রূপন্তী দুজন মিলে তৈরি হয়ে মুনতাসিরদের বাড়িতে এসেছে। আসার পর থেকেই সারা কিঞ্জার সাথে একদম লেগে আছে বলা যায়। মেয়েটার ভেতর থেকে ভয় এখনো কাটেনি। কিঞ্জা সারাকে নিজের পাশে বসিয়ে এক গ্লাস শরবত এনে তার হাতে দিয়ে বলে, এটা খেয়ে নাও। আর তুমি ভয় পাচ্ছ কেন? তুমি না সাহসী মেয়ে, নিজের মধ্যে সাহস সঞ্চার করো। সব পরিস্থিতিতে তোমার পাশে আমি বা অন্য কেউ থাকবে না, তাই যথাসম্ভব নির্ভয়ে সব কিছু সাবধানে চলাফেরা করবে, কেমন? সারা মুখে কোনো জবাব না দিয়ে কেবলমাত্র মাথা নাড়ায়। আচ্ছা শোনো, আজ তো তোমার ভাইয়ার গায়ে হলুদ, আজ মজা না করলে আর কবে করবে বলো? সব ভয় পাশে রেখে উঠে দাঁড়াও, সবার সাথে আনন্দ উৎসবে যোগ দাও, দেখবে ভালো লাগবে। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। তাই যাও, এনজয় করো আজকের দিনটা। সারা আচানক কিঞ্জাকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে বলে, তুমি খুব ভালো কিঞ্জা আপু,
ভাইয়ার বিয়েটা যদি তোমার সাথেই হতো তাহলে খুব ভালো হতো। কথাটা বলে চলে যায় সারা। তার ভেতরের ভয় কিছুটা কমেছে, তবে সারার বলা কথাটা শুনে কিঞ্জার মুখটা শুকিয়ে যায়। সে চেষ্টা করছে হাসি খুশি থাকার, কিন্তু মন আর মস্তিষ্কের যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে সে। হঠাৎ রূপন্তী কিঞ্জার পাশে বসে বলে, মুনতাসির ভাইয়ার গায়ে হলুদের সময় হয়ে এসেছে, তুই যাবি না ওখানে? কিঞ্জা কৃত্রিম হেসে জবাব দেয়, যাব না কেন, অবশ্যই যাব, চল আমার সাথে। কথাটা বলে রূপন্তীর হাত ধরে কিঞ্জা উঠে দাঁড়ায়। তারপর এক পা দু পা করে এগিয়ে যায় স্টেজের দিকে। ইতিমধ্যে মুনতাসিরের গায়ে হলুদ মাখানো শুরু হয়ে গিয়েছে। কিঞ্জা স্টেজের উপরে উঠে সবাইকে পাশ কাটিয়ে মুনতাসিরের কাছে বসে বলে, আমাকে ছাড়াই গায়ে হলুদ শুরু করে দিলে তোমরা? আমি তো হলুদ মাখাবো নাকি? কথাটা বলে মুনতাসির অদ্ভুত চোখে তাকায় কিঞ্জার দিকে। মেয়েটার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে ঠিকই, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই। যেন মনে হচ্ছে সে হাসির আড়ালে কান্না লুকাচ্ছে। মুনতাসির সেই দিকে ধ্যান না দিয়েই তার দৃষ্টি দিয়ে কিঞ্জাকে দেখে নেয় একবার। কাঁচা গায়ে হলুদের রঙের শাড়ি, হাতে কাঁচা ফুলের বালা, কানে দুল আর টিকলিও কাঁচা ফুল দিয়েই বানানো। মুখে তেমন সাজ নেই, এই হালকায় এইটুকু ব্লাশন দেওয়া, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক আর চোখে সরু করে কাজল দেওয়া। মায়াবী মুখটা যেন এতে করে আরও বেশি মায়াবী লাগছে। কিঞ্জার চোখগুলো অদ্ভুত রকমের সুন্দর, হরিণীর মতো টানা টানা চোখ। সেই চোখের গভীরতা মাপতে গেলে যে কেউ চোখের মায়ায় ডুবতে বাধ্য। মুনতাসির যেন আজ সেই চোখের দিকেই তাকিয়ে আছে অপলক। খানিকক্ষণ পর মুনতাসির দেখে চোখ সরিয়ে নেয় কিঞ্জার দিক থেকে। সে আপন মনে নিজেকে জিজ্ঞাসা করে, কেন এমন হচ্ছে? যেন আমি ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি তো আমার ভালোবাসার মানুষকেই বিয়ে করছি, তাহলে কিঞ্জাকে দেখে কেন আজ চোখ সরাতে দ্বিধা কাজ করছে আমার মনে? আমি তো ওকে পছন্দ করি না, তবে কেন ওকে দেখে অস্থির লাগছে আমার? নিজের কাছে করা প্রশ্নগুলো কেন উত্তর মেলে না মুনতাসিরের। কিঞ্জা আলতো হাতে মুনতাসিরের গালে হলুদ ছুঁয়ে ফিসফিসে আওয়াজে বলে, আপনার নতুন জীবন সুন্দর হোক, এই দোয়াই করি। আমার মতো যেন আপনাকেও কেউ ছেড়ে না যায়, আল্লাহ তাআলার কাছে এতটুকুই চাই। আমি যে কষ্ট সয়েছি সেই কষ্ট বোধ হয় আপনি সইতে পারবেন না, তাই মন থেকে চাই ভালো থাকুন আপনি। কিঞ্জার বলা কথাগুলো শুনে মুনতাসির যখন কিঞ্জার দিকে তাকায় তখন কিঞ্জা নীরবে হেসে সরে যায়। কিঞ্জার হাসিতে কী ছিল তা জানা নেই মুনতাসিরের, তবে এই প্রথম কিঞ্জাকে হাসতে দেখল মুনতাসির। হাসলে মেয়েটাকে সুন্দর লাগে, কেন যে মেয়েটা হাসে না কে জানে। কিঞ্জার পর সারা, রূপন্তী আর ফারহান একসাথে স্টেজের উপরে উঠে মুনতাসিরের গায়ে হলুদ ছুঁয়ে দেয়। অতঃপর দুই বান্ধবীকে নিয়ে সেখান থেকে সরে এসে ফারহান তাদের নিয়ে ছাদে উঠে বলে, আমাদের ওখান থেকে আর কোনো কাজ নেই, আমরা বরং এখানে বসে গল্প করি। কিঞ্জা ফারহানের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিয়ে বলে, আচ্ছা ফারহান, রূপন্তীকে আজ কেমন লাগছে বলতো? কিঞ্জার কথা শুনে রূপন্তী চোখ বড় বড় করে তাকায় তার দিকে, তবে কিঞ্জার দৃষ্টি তো ফারহানের ওপর। ফারহান এক মনে তাকিয়ে আছে রূপন্তীর দিকে। দুজনের চোখাচোখি হতেই রূপন্তী লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে তাকায়। অতঃপর শুনতে পায় এলোকেশী কন্যা। তার রূপের বর্ণনা দিতে গেলেও কয়েক মুহূর্ত পেরিয়ে যাবে। তার চোখের দিকে তাকালে চোখ সরানো কঠিন হয়ে যায়। তার ঠোঁটের কোণে হাসির রেখা দেখলে মনে হয় যেন জীবন্ত একটা ফুল ফুটে আছে। তার কণ্ঠে মাদকতা খুঁজে পাই আমি। এলোমেলো চুলে যখন সে আমার দিকে তাকায় তখন মনে হয় তার চুলগুলো বোধহয় আমায় স্পর্শ পাওয়ার জন্য এলোমেলো হয়ে উঠছে, কিন্তু সেই সুযোগ আমি কি কখনো পাবো? রূপন্তী ফারহানের বলা কথাগুলো শুনে অবাক চোখে তাকায় তার দিকে। কিঞ্জাও অবাক স্বরে বলে, ভাই, একমাত্র তুই রূপন্তীকে প্রপোজ করলি? ফারহান লজ্জা পায় কথাটা শুনে। রূপন্তীর দিক থেকে চোখ সরিয়ে তার দৃষ্টি মাটিতে স্থির রাখে। কিঞ্জা রূপন্তীর কাঁধে হাত রেখে বলে, তোকে বলেছিলাম না তোর অগোচরে তোকে কেউ একজন খুব ভালোবাসে? সেই ভালোবাসার মানুষ তোর সামনেই দাঁড়িয়ে আছে রূপ। ফারহানই তোকে ভালোবাসে।
বিশ্বাস কর, ছেলেটা তোকে ভীষণ ভালোবাসে। ওর গোপনে ভালোবাসার সাক্ষী হচ্ছি আমি। ও তোকে কতটা ভালোবাসে জানিস? রূপন্তী ফারহানের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞাসা করে, কতটা? তোকে যেদিন প্রত্যয় মিথ্যা বলে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে তোর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল, সেদিন তুই কিছু একটা সন্দেহ করে আমাকে তোর লাইভ লোকেশন জানিয়েছিলি। তখনই আমার সন্দেহ হয়েছিল কিছু একটা হয়েছে। আমি সাথে সাথে ফারহানকে সবটা বলি এবং ওই লোকেশনে ও চলে যায়। শেষ মুহূর্তে যদি ফারহান আমার সাথে না থাকতো, তাহলে আমি তোকে বাঁচাতে পারতাম না, জানিস? ফারহান ওই ঘটনার আগে থেকে তোকে ভালোবাসে। বলতে পারিস ওর প্রেমে তুই। তোকে দেখেই ও প্রেম কি তা বুঝতে শিখেছে। অবশ্য তখন এসব জানতো না, কিন্তু যখন জানলাম তখন ফারহান নিজেই আমাকে নিষেধ করেছিল তোকে কিছু বলতে, কারণ সেই সময়টাতে তুই মারাত্মক ট্রমার মাঝে দিয়ে যাচ্ছিলি। আচ্ছা বলতো, সত্যিকারের ভালোবাসা না থাকলে কি এতগুলো বছর কারোর জন্য অপেক্ষা করা যায়? রূপন্তী কি বলবে বুঝতে পারছে না। পাশের একটা টুলে ধপ করে বসে পড়ে সে। কিঞ্জাও তার পাশে বসে তার হাতের উপরে হাত রেখে বলে, আমরা যখন কলেজে উঠলাম তখন তো আমাদের মাঝে এতটা ম্যাচুরিটি ছিল না। তুই আবেগের দুনিয়ায় ভাসছিলি তখন। ভুলবশত প্রত্যয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলি, কিন্তু একটা ভুলের জন্য সারা জীবন কেন নষ্ট করবি তুই? আমি জানি ফারহান গোপনে তোকে কতটা ভালোবেসেছে এতদিন। তোর কান্নায় গোপনে ওকে কাঁদতে দেখেছি আমি। তোর কষ্টে ওই ছেলেটা কষ্ট পেয়েছে। আমি যে তোর মন ভালো করার জন্য মাঝে মধ্যে তোর জন্য উপহার নিয়ে যেতাম, সেগুলো কিন্তু ফারহানই কিনে দিত আমাকে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, তবে আমার থেকে বোধহয় ফারহানই তোর পছন্দ অপছন্দের খেয়াল বেশি রাখে। আমি তোকে এখনই কোনো সিদ্ধান্ত নিতে বলবো না, শুধু বলবো একটা ভুল সিদ্ধান্তের জন্য ভালোবাসার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলিস না। ভুল মানুষের কথা ভেবে সত্যিকারের ভালোবাসাকে অগ্রাহ্য করিস না। রূপন্তী এখনও নিশ্চুপ, একটা কথাও বলছে না সে। নীরবে চোখের পানি ফেলছে কেবল। ফারহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে রূপন্তীর সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি তোমাকে জোর করব না, আমাকে ভালোবাসতেও বলবো না। শুধু বলবো তোমার জীবনটা খুবই মূল্যবান। এই জীবনটাকে অবহেলা করো না। তোমার যদি মনে হয় আমি তোমার ভালোবাসার যোগ্য না, তাহলে আমাকে ভালোবাসতে হবে না তোমার। তবে নিজেকে ভালোবাসতে শেখো রূপন্তী। একটা ভুল, শুধুমাত্র একটা ভুলের জন্য হাসতে ভুলে যেও না প্লিজ। জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ দেয়। যারা বুদ্ধিমতী তারা কিন্তু সুযোগটা কাজে লাগায়। তাই আমি বলবো তুমিও সুযোগটা কাজে লাগাও, নতুন করে ভালো থাকতে শেখো। আর হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি বলেই যে তোমারও আমাকে ভালোবাসতে হবে, হ্যাঁ, এমন কোনো কথা নেই। যদি মনে হয় তুমি সত্যিই আমাকে ভালোবেসে আমার সাথে থাকতে পারবে, তবেই এসো আমার জীবনে। আমি তোমার অপেক্ষায় থাকব, কিন্তু জোর করে তোমাকে পেতে চাইবো না কখনো। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। কিঞ্জার ফোনে ঠিক এই সময়েই কল আসে প্রিয়র নাম্বার থেকে। কিঞ্জা কলটা রিসিভ করলে ওপাশ থেকে প্রিয় বলে ওঠে, অনুষ্ঠান কি শেষ? হ্যাঁ। তাহলে নিচে নেমে এসো, আমি তোমাকে নিতে এসেছি। তুমি আসতে গেলে কেন? আমি চলে যেতে পারতাম একাই। গতকাল তো খুব সুন্দর একটা কাণ্ড ঘটিয়েছো। এখন একা একা সন্ধ্যায় বাড়ি ফেরার কোনো দরকার নেই। এমনিতেই আমি ফ্রি ছিলাম, তাই তোমাকে নিতে চলে এসেছি। তোমার বের হতে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিটের মধ্যেই আসছি, দাঁড়াও। ঠিক আছে। কল কেটে দিয়ে কিঞ্জা রূপন্তীকে জিজ্ঞাসা করে, তুই কি আমার সাথেই ফিরবি? আমি ফারহানের সাথে কিছু কথা বলতে চাই। তুই প্রিয়র সাথে চলে যা, আমি ফারহানের সাথেই যাব। তোর কোনো সমস্যা নেই তো? ফারহান রূপন্তীর দিকে তাকিয়ে উত্তর দেয়, না, আমার কোনো সমস্যা নেই। তাহলে একসাথেই বের হই চল, তারপর আলাদা আলাদা চলে যাব আমরা। আচ্ছা চল। কিঞ্জা নিচে নেমে খালা মনিদের থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসে। প্রিয়র কাছে গিয়ে বলে, এত কষ্ট করার সত্যি কোনো দরকার ছিল না, কিন্তু আমার কষ্ট আমি বুঝে নেব। তোমার এত কষ্ট এত ভাবতে হবে না, বুঝলে? বুঝলাম। চলো এখন। কিঞ্জার রূপন্তী আর ফারহানের থেকে বিদায় নিয়ে প্রিয়র সাথে চলে যায়। দোতলার জানালা থেকে মুনতাসির কিঞ্জাকে প্রিয়র সাথে যেতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে।